হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওটা যেটা নিয়ে করছি সেটা হচ্ছে, কালকে তোমরা সবাই জানো যে কালকে আমাকে হুট করে মানে বাবুকে নিয়ে অ্যাপেলোতে যেতে হয়। দুপুরের দিকে প্রায় ওই ধরো 11:30 এরকম বাজে। তার আগে সকালবেলায় পরশু দিনকে প্রথম থেকে বলি তোমাদের, হঠাৎ করে কেন বাবু আবার এতটা ডিটোরেট করলো, কারণ 3 মাস থেকে বাবু প্রচণ্ড পরিমাণে তোমাদের বলেছি আমি যে ভালো ছিল, এবং নিজের যেটা পায়খানা বাথরুমে যাওয়া, নিজেরটা নিজে হাতে খাওয়া, ফিজিওথেরাপির মানে থেরাপিও এই রিসেন্ট আর কি সপ্তাহখানিক হয়েছে আমাদের বন্ধ করতে হয়েছে। ডাক্তারই বলেছে যে আর ওনার ফিজিওথেরাপির দরকার নেই, এবার সমস্ত কিছু ঠিক আছে। এবার পটাশিয়াম সোডিয়ামটা আমরা প্রত্যেক মাসে ডাক্তারবাবু যেরকম চেক আপ দেয় সেরকম করা হয়। পটাশিয়াম সোডিয়ামের লেভেলও ঠিকঠাক ছিল বলে গেল মাসে ডাক্তারবাবু আমাদের পটাশিয়াম সোডিয়ামের টেস্টটা দেয়নি। তো বাবু এমনি সুস্থ, মানে কথা বলা, ঘরে বসে টিভি দেখা সবটাই করছে। হঠাৎ করে তোমরা খেয়াল করে দেখবে যে আমি রিসেন্ট একটা ভিডিও করেছিলাম চীনাকে নিয়ে, যেখানে চীনার জ্বর নিয়ে একটা মানে আর কি জ্বর হয়েছে না হয়নি এটা নিয়ে এক সমালোচনা হচ্ছিল। সেখানে আমি বলছিলাম যে এখন একটা ভাইরাল ফিভার হচ্ছে, তো আমার মানে বাবুরও আর কি জ্বর হয়েছে। তো বাবুর জ্বর হয়েছে কালকে বাদ দিয়ে তার আগের দিনকে আর কি বলছি, জ্বর হয়েছে। আমরা সাথে সাথে জ্বর হওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড ডাক্তারকে, যেই ডাক্তারের চেক আপে উনি আছেন, ওনাকে ফোন করা হয়। তা উনি বললেন আপনি একটা কাজ করুন, একটা জেনারেল মেডিসিন মানে জেনারেল ডাক্তার মেডিসিনের আপনি একটা দেখিয়ে নিন। তো বাবুর এমন কন্ডিশন ছিল সেদিনকে জ্বর হওয়ার পর থেকে, মানে উঠে বসা, শরীর মুভমেন্ট করা, এই জিনিসগুলো কিন্তু কম হচ্ছিল। অনেক কষ্টে আর কি তাকে উঠিয়ে বসানো হচ্ছে। এবার থাম্বনেলে ছবিটা আজকে বাবুর দেব, তোমরা দেখলে বুঝতে পারবে যে উনি কতটা লম্বা চওড়া একজন মানুষ। ওনাকে আমার পক্ষে মানে তুলে বসানোটা, মানে যদি ওনার বডি ছেড়ে দেয় তাহলে কতটা টাফ আমার জন্য, কিন্তু আমি পরশুদিনকে তাই করেছি। উঠিয়ে বসিয়ে এরকম করে ধরে ওষুধ খাওয়ানো, কারণ বসিয়ে ওষুধ খাওয়াতে আমরা ভরসা পাচ্ছি না যদি গলায় আটকে ফাটকে যায়। তো ওইভাবে অনেক কষ্টে আস্তে আস্তে পেছন দিকে সরিয়ে বালিশে উঁচু করে, বালিশে 2-3টে বালিশে হেলান দিয়ে বসিয়ে করানো হয়েছে। এবার ডাক্তারবাবু বললেন যে তোমরা একটা মেডিসিনের ডাক্তার দেখাও যথারীতি বিকেলবেলায়। পরশুদিন বিকেলবেলায় আর কি ডাক্তার আসলো বাড়িতে, এসে দেখে গেল বাবুকে। তো জ্বর 101, 102 এরকম উঠছে যখন, তো ডাক্তারবাবু ওষুধ দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, একটা কাশির সিরাপ দিলেন, আর বললেন যে আমরা বলছি ডাক্তারবাবু উনি মুভমেন্ট করতে পারছে না কেন, বডি মুভমেন্ট কেন বন্ধ হয়ে গেল হুট করে? উনি তো সুস্থ সবল, কালকে পর্যন্ত উনি নিজে নিজে খাওয়া দাওয়া করেছেন, গিয়ে স্নান করেছেন। আমাদের ঘর থেকে উঠোনটা অনেকটা, আগেকার দিনের বাড়ি তোমরা বুঝতেই পারছো, অনেকটা গিয়ে আমাদের পায়খানা বাথরুম। আর এমন পজিশনে বাড়িটা করা রয়েছে যে ভবিষ্যতে মানে নিজেদের এই ফ্যামিলির লোকরা যদি বাড়ি ভাগ বাটোয়ারা না করে, নিজের অ্যাটাচ পায়খানা বাথরুম করার মতন কোনো পজিশনই নেই, এমন পরিস্থিতি। পেছনের দিকে প্রচুর জায়গা, সামনে 1 ফোঁটা জায়গা নেই। মানে একটা মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে ঘর থেকে যে বেরোবো, একটা টলি ঢোকানোর পর্যন্ত পজিশন নেই, এমনভাবে করা বাড়িটা, বুঝতে পেরেছো? অথচ উঠানে অনেক জায়গা রয়েছে, পেছনে অনেক জায়গা রয়েছে, কিন্তু সামনে বাড়িটা একদম রাস্তার সঙ্গে একেবারে লাগিয়ে। আর ঢোকা বেরোনোর সমস্ত প্রসেসগুলো ভীষণই বাজে। আমার হাজব্যান্ড একটা স্কুটি কিনেছে, সেই স্কুটিটা ঢোকানোর জন্য আমাকে পাঁচিল ভেঙে জায়গা বের করে তারপরে সেই ঢোকানোর ব্যবস্থা করতে হচ্ছে, মানে এমন পরিস্থিতি। তো যথারীতি ডাক্তার আসলো, দেখে গেল সমস্ত প্রেশার সুগার, তার আগে আমি মেপেছি, প্রেশার সুগারও ঠিকঠাক আছে। ডাক্তারবাবু চলে গেল। আমরা বললাম যে ডাক্তারবাবু কেন হচ্ছে? বললো উনি তো মানে যেহেতু এতগুলো ওষুধ খায়, প্রায় 14-15 রকমের উনি ওষুধ খান,
সেই কারণের জন্য তার মধ্যে জ্বর হয়েছে, তার মধ্যে অ্যান্টিবায়োটিক এখন পড়বে, ওই জন্য হয়তো উইকনেসের জন্য উনি এই জিনিসটা করছে, এমনি ঠিকঠাক আছে। যথারীতি বিকেলবেলা উনি দেখে যাওয়ার পর থেকে দেখছি বাবু কিন্তু মুভমেন্টটা সেইভাবে কিন্তু আস্তে আস্তে মুভমেন্টটা আরও কমছে। তোমরা বিশ্বাস করবে না, মানে আমি একা একজন মহিলা, বাড়িতে আমার হাজব্যান্ড সবসময় থাকে না, তাকে তার কাজের জন্য বেরোতেই হয়, সে নেই। শাশুড়ি মার এমন কন্ডিশন যে তিনি নিজেই অসুস্থ, মানে তাকে কি বলবো, বাবুকে যে এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে করবে সেই পজিশনও ওনার পক্ষে সম্ভব না। এবার আমি ডাইপার পরাতে গিয়ে প্রথমে আমি ডাইপার পরাতে আর কি ইতস্তত করছিলাম, তা মা বলল যে বাবু তুই পড়া, কারণ আমি পারবো না। তখন ডাইপার পরাতে গিয়ে তোমরা বিশ্বাস করবে না, আমি মানে হস্তধস্ত অবস্থা আমার, কারণ পুরো বডি ছেড়ে দিয়েছে। রাত্রিবেলা উঠিয়ে বসিয়ে খাওয়ানো হলো, খেলো, ওষুধ খাওয়ালাম, সমস্ত ওষুধ খাওয়ালাম, তখনও কিন্তু বাবুকে কথা বললে বাবু মানে আমাদের কথার রেসপন্স করছে। কালকে সকাল থেকে সকালবেলায় যথারীতি সকালে যেরকম ওষুধপত্রগুলো দেওয়া হচ্ছে, ওষুধ খাচ্ছে, খাওয়ানো হলো সমস্ত কিছু। তারপরে আমি ঠিক এই মানে ভিডিও করার আগে আর কি মা বলল, তনুশ্রী তুই ডাইপারটা চেঞ্জ করে দে বাবুর। আর ডাইপারটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম পুরো পটি ফটি করে একদম মানে ইসে অবস্থা, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ওনাকে ডাইপার চেঞ্জ করিয়ে মুছিয়ে ডাইপার চেঞ্জ করিয়ে গায়ে জ্বর, তো প্যারাসিটামলটা আমি মুখে দিয়ে বললাম বাবু প্যারাসিটামলটা ওষুধ, এটা খাও। তা ওষুধটা দিয়েছি, ওষুধটা কিন্তু উনি চিবাচ্ছে, পুরো প্যারাসিটামলটা উনি চিবিয়ে খেয়ে নিল। মানে মুখে আমি জল দিচ্ছি যখন, তখন দেখছি উনি পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে ওষুধটা। তারপরে আমার তখন ওনার ইসে দেখে চোখ মুখের মানে রেসপন্স, মানে আমি যেটা বলছি উনি সেই হিসাবে রেসপন্স কিন্তু করছেন আমার মনে হলো। তখন আমি সাথে সাথে ভিডিও করতে মানে পুরো রেডি, আমি ভিডিও করতে বসবো। আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তার আগে ওনার ইনহেলারটা দিলাম, দেওয়ার পরে ফোন করলাম যে বাবুর কিন্তু হাসপাতালে নিতে হবে, বাড়িতে কিন্তু বাবুর হবে না। তা আমার বর বলছে দেখো এখন তো কোনো সরকারি হাসপাতালে আমি বাবুকে নিতে পারবো না, কারণ হচ্ছে সরকারি হাসপাতালে গেলে আমার বাবাকে আমি বাঁচিয়ে নিয়ে আসতে পারবো না, কারণ সরকারি হাসপাতালে এখন সেরকম ডাক্তার এই তাহলে আমি বললাম তাহলে কোথায় নেবে, বললো না যেই ডাক্তারের আন্ডারে বাবুকে দেখাচ্ছি তার কাছেই নিয়ে যাব। সাথে সাথে সেই ডাক্তারকে ফোন করলো অ্যাপেলোর, উনি বললেন ঠিক আছে আপনি নিয়ে আসেন, আগে তো ওদের তোমরা জানো এমার্জেন্সিতে দেখাতে হয়। তা আমার হাজব্যান্ড বললো ডাক্তারবাবু আমি এমার্জেন্সিতেই দেখাবো, কিন্তু আপনি এসে কাইন্ডলি একটুখানি যাতে আপনার আন্ডারেই ভর্তি হতে পারে আপনি এসে একটু দেখে যাবেন। বললো ঠিক আছে। তারপরে ডাক্তারবাবু এসেছিলো, এমার্জেন্সিতে আসলো, নিয়ে গেলাম এখান থেকে, আমি আমার হাজব্যান্ড অ্যাম্বুলেন্সে করে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে তখন কিন্তু বাবু পুরো দমে একদম চোখ বন্ধ, আর ঠিক আগের যে পজিশনটা হয়েছিল সেই রকমই। নিয়ে যাওয়ার পরে ওরা দেখলো টেকলো এ করলো, হাসপাতালে ঢোকার ভর্তি হওয়ার প্রায় ধরো ঘন্টাখানিক পরে আবার জ্বর এসছে। আর তোমরা তো জানো ওখানে পুরো এসি, মানে এত বিভৎস কাঁপছে তোমরা কল্পনা করতে পারবে না যে অত বড়, মানে ওদের তো বেডগুলো সেই চাকা লাগানো বড় বড় বেড আর কি, চওড়া চওড়া বেড, সেই বেডটা পুরো কাঁপছে ওনার কাঁপুনিতে, মানে খিচুনির মতন কাঁপুনি। সঙ্গে সঙ্গে মানে মুখ থেকে সেই ফেনা মেনা বেরিয়ে যাচ্ছে এইরকম। আমরা সঙ্গে সঙ্গে বললাম যে ডাক্তারবাবু এরকম কাঁপছে, ওনার গায়ে প্রচণ্ড জ্বর এসছে, আপনারা দেখুন। সাথে সাথে প্যারাসিটামল, ওদের তো কোনো মানে ওষুধ মুখে দেয় না, সমস্ত কিছু পুশ করে দেয়, স্লাইন চলছিল, অক্সিজেন চলছিল, সাথে সাথে প্যারাসিটামল আরও কী কী দেখলাম, বড় স্লাইনটা খুলে এরকম ছোট্ট একটা লিকুইড স্লাইন এরকম ছোট আর কি, সেইটা দিল সঙ্গে সঙ্গে, দিয়ে সমস্ত কিছু দেওয়ার পরে প্রায় 1 ঘন্টা মতন, আর 1 ঘন্টা আমি ওই বাবুকে এরকমভাবে সামনেটা বুকের এইখানটা, এখানে একটা তার লাগানো ছিল, ইসিজির যেরকম থাকে ওই রকম একটা লাগানো ছিল, ধরে আমি শুধু বাবা তারকনাথের নাম, কপালে হাত বুলাচ্ছি আর বাবা তারকনাথের নাম করে যাচ্ছি। মানে ওনার ওই কষ্টটা দেখাটা খুব যন্ত্রণাদায়ক। মানে আমি
যে মানুষ আর কি যন্ত্রণা পাচ্ছে তার সামনে আমি চেষ্টা করি চোখে জল না আনার, কিন্তু আমার এত মানে ওনার পরিস্থিতি দেখে এমন মানে কি কি কারণ, মানে হঠাৎ করে সুস্থ মানুষ এরকম কেন হয়ে গেল। তখন ডাক্তারবাবু যেটা বললেন প্রথমে যে হতে পারে ওনার একটা স্ট্রোক হয়ে গেছে। তা আমরা যেই ডাক্তারকে তখন দেখে গেল বাবু, দেখে গিয়ে বললো দেখুন হয়তো ওনার স্ট্রোক হয়ে গেছে, এতটা ডিটোরেট কেন করলো, কারণ আমরা তো ডাক্তারবাবু জানেন যে আমরা প্রতি সেকেন্ডে ওনার সঙ্গে কনসাল্ট করছি, প্রত্যেক মুহূর্তে হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে, উনি মেডিসিন চেঞ্জ করে করে দিচ্ছেন। প্রেশার এখন এত আছে, ঠিক আছে, এই প্রেশারের ওষুধটা আরও একবেলা সকালে খাচ্ছে, রাত্রে আরেকবার সন্ধ্যাবেলা হাফ করে দেবেন, সেটা মানে সবসময় ডাক্তারবাবু নিজেই। তখন আমাদের দুটো ধারণা হয়েছিল, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আলোচনা করলাম যে দুটো জিনিস হতে পারে, এক স্ট্রোক হয়েছে, আর না হলে পটাশিয়াম সোডিয়াম লেভেল আবার আগের মতন নেমে গেছে, যেহেতু জ্বর হয়েছে। তখন ডাক্তারবাবু বললো হয়তো ওনার স্ট্রোক একটা হলে হতে পারে, এখন তো বলা যাবে না। আমরা তো রয়েছি। তারপর বিকেলবেলায় প্রায় ধরো 8টা 8:30 নাগাদ বাবুকে ওরা স্ক্যান করতে নিয়ে গেল। স্ক্যান করলো, স্ক্যান করার পরে তারপরে ওরা আইসিইউতে শিফট করলো। আইসিইউতে শিফট করার পরে আমি আমার হাজব্যান্ড দুজনে গেলাম, বাবুর সাথে সাথে গিয়ে আইসিইউতে গেলাম। আইসিইউতে যিনি ছিলেন দেখলেন, তখন বললাম যে ডাক্তারবাবু আমরা কি মানে ওই যে স্ক্যানটা হয়েছে স্ক্যানের রিপোর্টটা পাবো? তখন বলল যে দেখুন ডাক্তারবাবু তো এখন রাউন্ডে আসবেন না আর কি, রাত্রিবেলায় হয়তো আসলে উনি আসতে পারেন একবার 10টার পরে, তখন আপনি 10টার পরে ফোন করবেন। তা এখন আর আমাদের দেখে মনে হচ্ছে স্ট্রোক না, ওরা বললো ওখান থেকে আইসিইউতে যে ডাক্তার রয়েছে তারা বলল। তখন আমরা চলে আসলাম, বললো আপনারা চলে যান, সেরকম কিছু হলে ফোন করব। আমরা প্রায় তখন বাড়িতে ঢুকলাম 10টা সেরকম হবে। এসে তারপর আমার বর পরে ফোন করেছে, 10:30 নাগাদ ফোন করেছে, তখন ডাক্তারবাবু ফোন করেছে, তো ডাক্তারবাবু বললেন আপনি মেসেজ করুন। তারপরে মেসেজ করলো, তখন ডাক্তারবাবু রিপ্লাই করলো যে না, স্ক্যানের রিপোর্ট ভালো এসছে, স্ক্যানের রিপোর্টে মানে স্ট্রোক ধরা পড়েনি। এর আগেও কিন্তু বাবুর স্ক্যানের রিপোর্টে স্ট্রোক ধরা পড়েনি, স্ট্রোকটা এমআরআইতে ধরা পড়েছিল। এমআরআইতে ধরা পড়েছিল যে ওনার একটা স্ট্রোক হয়েছে এর আগের বার। এবার এটাতে হয়নি। এবার কালকে ব্লাডও নিয়েছে ওরা। এখন ব্লাড টেস্টের রিপোর্টটা আজকে পাবো কিনা আমি জানি না। সকালে আমার বর বেরিয়ে গেছে, কারণ ওখানে ভিজিটিং আওয়ার্স হচ্ছে 10টা থেকে 11টা, সকাল 10টা থেকে 11টা আইসিইউতে। তারপরে আর এখানে আইসিইউতে তোমাদের ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে 11টা, তারপরে আর দেখতে দেয় না। যদি পেশেন্টের কন্ডিশন সেরকম থাকে তাহলে হয়তো আর কি দেখতে দেয়। তো কালকে যখন আইসিইউতে দাঁড়িয়ে আছি বাইরে আর কি ডাক্তারের সাথে কথা বলবো বলে, একটা বাচ্চা ছেলে জানো নিয়ে আসলো, প্রায় নাই করে 20 থেকে 21 বছর বয়স হবে ছেলেটা। বিশ্বকর্মা পুজোর দিনকে বন্ধুবান্ধবদের সঙ্গে রাত্রিবেলায় লাল জল খাওয়ার উদ্দেশ্য মনে হয় বেরিয়েছে, বাড়ি থেকে বলেছে বন্ধুরা ডাকতে এসছে, একটুখানি যাচ্ছি চলে আসবো। এ মতন অবস্থায় কোথাও গিয়ে লাল জল মনে হয় খেয়েছে, খেয়ে তারপরে বাইকটা চালাচ্ছিল। ওই ছেলেটা ছিল, সঙ্গে আরেকটা বন্ধু ছিল, দুটো ছেলেরই একেবারে অ্যাক্সিডেন্ট হয়। সে ছেলেটার অপারেশন হয়েছে কালকে আর কি, প্রায় তোমার 9 থেকে 10 ঘন্টা। সে তার যে আত্মীয় পাশে দাঁড়িয়েছিলেন উনি দেখালেন ছবি। তো এই রকম মানে মানুষের, বললাম না যে আমরা দেখো এই যে ওয়াইটিতে এত ঝগড়া, এত অশান্তি, এত কাদা ছোড়াছড়ি, এত নোংরামি এই যে দেখি, হাসপাতাল শ্মশান এইসব জায়গায় গেলে না তখন মনটা ভীষণ মানে কি নিয়ে মানুষ এত লড়াই, এত ঝগড়া, এত নোংরামি, এত কাদা ছোড়াছড়ি, এই যে অসভ্যতামি পুরো ওয়াইটি জুড়ে চলছে। তো যাই হোক, সেখানে আমরা যেটা এখন বুঝতে পারছি এই মুহূর্তে, কারণ তোমরা সবাই জানো যে আমার শ্বশুরবাড়িতে মানে আমার আর কি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমার পুরনো ভিডিওতে তোমরা শুনেছো যে আমার ননদের 2টো কিডনি নষ্ট, মানে আমার হাজব্যান্ডের বড়, সে 2টো কিডনি তার নষ্ট। তো সেও মাঝে খুব ডিটোরেট করেছে
এবং ডাক্তার বলেই দিয়েছে যে এবার যদি মানে যেখান থেকে ডায়ালিসিস হচ্ছে সেই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় আমাদের আর কিছু করার নেই, কারণ ওর শরীরে অপারেশন করা, সারা শরীরে ওর অপারেশন করা, যত জায়গা থেকে ডায়ালিসিস করা সম্ভব সর্ব জায়গা থেকে ডাক্তাররা ট্রাই করেছে, ডায়ালিসিস করেছে, ফিস্তুলা থেকে শুরু করে পেটের মধ্যে নল ঢুকিয়ে থেকে শুরু করে অনেক রকমভাবে ডায়ালিসিস আজকে 5-6 বছর হয়ে গেল ওর এই চলছে। ওর শরীরটা পুরো ক্ষত বিক্ষত। তো এবার ওর অনেক একটা চ্যানেল করার পরে মানে ধরো বছরখানিক কি মানে চলতে থাকে কি 6 মাস 7 মাস এরকম চলতে চলতে ফট করে ওই চ্যানেলটা কাজ করা বন্ধ করে দেয়, তখন আবার নতুন আরেকটা জায়গায় চ্যানেল করতে হয়, এরকম করে করে ওকে রাখা হয়েছে। এইবারের যে চ্যানেল যেখান থেকে করা হচ্ছে সেখানে যদি কিছু একটা হয়, কোনো ইনফেকশান হয় বা কোনো কিছু হয়, তাহলে আর আমাদের কিছু করার নেই। ডাক্তারবাবু কারণ ওর ওষুধই হচ্ছে ডায়ালিসিস, ও যতদিন ডায়ালিসিস করতে পারবে ও ততদিন সুস্থ থাকবে। ডায়ালিসিস করা বন্ধ হয়ে গেলে আর কিছু করার নেই। এবার ওরও মাঝে খুব সিরিয়াস কন্ডিশন গেছে, ও পিয়ারলেসে মানে ভর্তি ছিল, এখন আছে আর কি, কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে এইরকম। জেঠি শাশুড়ি এই বাড়িতেই আমার একটা ঘরের পরে পাশের ঘর বলতে পারো, মারা গেলেন। উনিও অ্যাপোলোতে ভর্তি ছিল, অ্যাপোলোতে অপারেশন হলো, মাথায় অপারেশন হলো, ব্লাড ক্লট হয়ে গেছিলো, তোমরা সবাই জানো, সেগুলোকে ইসে করে অপারেশন করা হলো, পরে আবার নিয়ে আসার পরে আবার ভর্তি করা হলো। তখন ওদের যেহেতু আমার জ্যাঠা শ্বশুর রেলে চাকরি করতো, রেল হাসপাতালে ভর্তি করা হলো শিয়ালদায়, সেখানে ভর্তি থেকে তারপরে উনি মারা গেলেন। তা এই রকম বাড়ির একটা সিচুয়েশন। এখন আমরা কালকে আমি আর আমার বর আলোচনা করছিলাম যেটা ব্যাপার, যেটা বুঝলাম যে বাবুর সোডিয়াম এবং পটাশিয়াম, আজকেও রিপোর্ট আমরা এখনও পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম থেকেই কিছু সমস্যা আবার ক্রিয়েট হয়েছে। সোডিয়াম পটাশিয়ামটা প্রত্যেক মাসে, এবার দেখো ডাক্তারের ওপরে তো আমরা যেতে পারি না, ডাক্তারবাবু যদি যখন যেরকম টেস্ট লিখে দেবেন আমাদের সেই অনুযায়ী করতে হবে। এবার এত যত্নে থাকার পরে টাইমলি খাওয়া, টাইমলি মেডিসিন, মানে তোমরা বিশ্বাস করবে না, আমি মানে প্রত্যেকটা মেডিসিন আমি নিজে হাতে বাবুকে খাওয়াই, যাতে কোনো রকম মেডিসিনে গন্ডগোল না হয়, কোনো প্রবলেম না হয়। তারপরে টাইমে খাওয়ানো, টাইমে সমস্ত কিছু। তারপরেও এখন সোডিয়াম পটাশিয়াম লেভেল যদি ফট করে নেমে যায়, সেখানে আমাদের কিছু, যেরকম সুগারটা, প্রেশারটা আমি অল টাইম চেক করি, এবেলা ওবেলা, যে প্রেশার সুগার কি নর্মাল আছে না বাড়ছে, কখন কমছে, সুগার ঠিক আছে কি ঠিক নেই, সুগার একটুখানি কম থাকলে সাথে সাথে কোনো মিষ্টি জাতীয় কিছু খাওয়ানো, এগুলো করা হয়। কিন্তু সোডিয়াম পটাশিয়ামটা তো আমরা টেস্ট করতে পারি না বাড়িতে সব সময়, যে এই দেখলাম সোডিয়াম লেভেল এই আছে, যে মাঝে সোডিয়াম যেরকম পটাশিয়াম কম ছিল, তোমার 10 গ্রাম করে নুন 3 দিন পর 10 গ্রাম করে নুন, কাঁচা নুন খেতে দিয়েছিল আমার হাজব্যান্ড। 10 গ্রাম করে নুন মাপিয়ে নিয়ে এসে সেই নুনটা সারাদিনে ওনাকে খাওয়াতে হবে, কাঁচা খেয়েছে। তো আমার মনে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম থেকে কিছু হয়েছে। আজকে রিপোর্ট হয়তো মানে সব রিপোর্ট তো পাবো না, কালকে রাত্রে আরও কোনো টেস্ট করেছে কি না জানি না। এখন ডাক্তারের সঙ্গে মোটামুটি ওই 1টা-1.5টার আগে ছাড়া কথা বলতে পারবে না। সকালবেলায় গেছে ওখানে, তো তোমরা জানো আউটডোরে ডাক্তার থাকেন, সেখানে গিয়ে বসে থেকে কথা বলে আসতে হয়। তো আজকে এমনিতেই রবিবার যাবে, আমার বর তো সকালে চলে গেছে, এখন জানি না, এখনও পর্যন্ত কোনো খবর পাইনি। এই হয়েছে কন্ডিশন। এবার একে কি বলো তো, সব সময় একটা আতঙ্কের মধ্যে আমাদের থাকার ব্যাপার, মানে উনি কখন সুস্থ কখন অসুস্থ, শাশুড়ি মা কিচ্ছু, মানে কি বলবো, ওনাকেই দেখলে ভালো হয়, মানে ওনারও কন্ডিশন সেই রকম। এবার আমি একা, এবার আমিও বাড়িতে থাকি না, তোমরা সবাই জানো যে বিকেলের পরের টাইমটা আমি পুরো রাস্তায় থাকি, কারণ আমার ছেলের পড়া থাকে, ওকে নিয়ে আমি বেরিয়ে যাই। আজকেও যেরকম তোমার এই ধরো বিকেলবেলায় আমি 5টা নাগাদ বেরিয়ে যাব, আবার হয়তো ঢুকবো সেই 9টা। হ্যাঁ, তার মধ্যে আমার হাজব্যান্ড যখন পারে গিয়ে নিয়ে আসে কোচিং থেকে, আমাকে বসে থাকতে হয়, যখন পারে না আমি বসে থাকি, আমি পড়িয়ে আমি আবার বাসে করে ওকে নিয়ে আসি, আর ও সব দূরে পড়তে যাওয়া, একটাও কাছাকাছি কোথাও পড়ে না। তো এই হচ্ছে কন্ডিশন, তোমাদের সবটাই বললাম।
মা প্রচণ্ড পরিমাণে কালকের থেকে কান্নাকাটি করছে। যখন হাসপাতালে নিয়ে যায় তখনও উনি সেই কান্নাকাটি, আমি তো একটু মানে বললাম যে এরকম করো না মা, কারণ পেশেন্ট হাসপাতালে, বাবুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেই সময় যদি তার সামনে তুমি কাঁদো তাহলে তার মনের অবস্থাটা কীরকম হয়। কালকে কিন্তু হাসপাতালে বিকেলের দিকে যখন বাবুকে আর কি জিজ্ঞাসা করছি, বা হাসপাতালে ভর্তির সময় যখন নাম টাম জিজ্ঞেস করেছে, সব ভুলভাল বলেছে, কিচ্ছু বলতে পারিনি, নিজের নামটাও বলতে পারিনি ঠিক করে। এবং সেই আগের মতন একটু অসংলগ্ন আচরণ করছে, কখনো অক্সিজেনটা খুলে দিতে চাইছে, কখনো মানে সেলাইনের ওইটা খুলে দিতে চাইছে, মানে এরকম করছে না আর কি। জানি না, সবটাই চেষ্টা করে যাচ্ছি, এটুকু বলতে পারি তোমাদের কাছে যে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আমাদের হাতে কিছু না, এটাই ব্যাপার। এখন দেখি আজকে কি রিপোর্ট পাই। অবশ্যই তোমাদেরকে কালকে যেই ভিডিও করি সেই ভিডিওতে একটু হলেও পুরোটা মানে জানাবো যে কীরকম আছে আর কি। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সাথে থেকো। তোমরা অনেকে কালকে আমি কমিউনিটি পোস্ট যখন দিয়েছি, তারপরে আমি রাত্রে এসে দেখেছি অনেকে কমেন্ট করেছো, অনেক দিদিভাইরা কমেন্ট করেছো, চিন্তা করো না তনুশ্রী, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যে এদের পরিবারটায় কারো না কোনো সহজসাধ্য রোগ হয় না, মানে যেই রোগটা হলে মানে সেরে যাবে চটজলদি, বা এরকম কোনো রোগ এদের এই পরিবারে আমি দেখলাম না। কাকা শ্বশুরকেও দেখেছি দীর্ঘদিন মানে হাতের তালুতে ওনার প্রাণটা রেখে দেওয়া হয়েছিল, শুধু পয়সার জোরে ওনারা সারভাইভ করে গেছেন। ননদকেও দেখলাম আজকে 5টা বছর থেকে 2টো কিডনি নষ্ট হয়ে গিয়ে ডায়ালিসিস করা, তার যে কি কষ্ট, তার শরীরের পুরো শরীরটা ক্ষত বিক্ষত ঝাঁঝরা হয়ে গেছে অপারেশন করে। এই জেঠি শাশুড়ি যে মারা গেলেন, একেও দেখেছি, এরও আগে অ্যাপেলোতে ভর্তি হলো, বাথরুমে নিয়ে যেতে গিয়ে পড়ে গিয়ে কোমর থেকে পুরো ভেঙে গেল, সেখানে কোমরের ওই পা পুরো ভেঙে গেল, সেখানে আবার অপারেশন করে তাকে সেই ওই রড ফড দিয়ে এইসব ওইসব মানে এইরকম একটার পর একটা। আর এখন তো এইরকম যাচ্ছে একটা, তার মধ্যে আমার বরের দুবার অ্যাক্সিডেন্ট হয়ে, দুবার, একবার তো সেই পা পুরো মানে 3 মাস ব্যান্ডেজ হয়ে পুরো সেই অত বড় মানুষ ক্র্যাচ দিয়ে পুরো সারা 3 মাস পুরো বাড়িতে ছিল, 3 মাস পুরো ক্র্যাচ নিয়ে হাঁটাচলা করতে হয়েছে। মানে সেটাই বললাম আর আমি প্রচণ্ড স্ট্রাগেলপূর্ণ জীবন আমার, যেই স্ট্রাগেলটা হয়তো অনেকে কল্পনা করতে পারে না, সেই স্ট্রাগেলটা আমার লাইফটা পুরো সেই স্ট্রাগেলের মধ্যে দিয়ে গেছে, ছোট থেকে, এখন থেকে না, ছোটোর থেকে। তার মধ্যেও সবসময় চেষ্টা করি যে চ্যানেলটা করেছি, চ্যানেলে কোনো যত রকম প্রতিকূল পরিস্থিতি হোক তার মধ্যে দিয়েও সবসময় মানে নিজের ভিডিও, নিজের কাজটা ঠিক করে করার চেষ্টা করি, যত প্রতিকূল পরিস্থিতি হোক না কোনো তার মধ্যে দিয়ে দাঁড়িয়েও আমি চেষ্টা করে যাই ভিডিও ঠিকঠাক দেওয়ার, টাইমে দেওয়ার, বা প্রতিদিনের ভিডিও অন্তত 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটুকুই বলার ছিল। তোমরা সবাই পাশে থেকো, বাবু যেন সুস্থ হয়ে আসে, আর এটুকুই রাখছি। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।